ডেভিড গগিন্সের জন্ম ১৯৭৫ সালে। হয়তো আপনারা ভাবছেন যে মানুষ পরবর্তীতে নেভি সিল, আল্ট্রা ম্যারাথন রানার, আয়রনম্যান ফিনিশার হবেন, তার শৈশব নিশ্চয়ই একেবারে অনুপ্রেরণাদায়ক ছিল। কিন্তু সত্যিটা তার সম্পূর্ণ উল্টো। তিনি জন্মেছিলেন এক ভয়ঙ্কর পরিবেশে। বাবা ছিলেন অত্যন্ত নির্দয় ও সহিংস। ছোট্ট বয়সে রাতের পর রাত গগিন্সকে ঘুম থেকে তুলে বাবার নাইট ক্লাবে কাজ করানো হতো। কখনো নাচের ফ্লোর পরিষ্কার করা, কখনো টেবিল সাজানো, কখনো বা মাতাল অতিথিদের সহ্য করা। ছেলেবেলার সেই মিষ্টি সময়টা, যেখানে খেলা, হাসি, পড়াশোনা থাকার কথা, সেখানে গগিন্সের শৈশব ভরে ছিল ভয়, হুমকি আর শারীরিক নির্যাতনে। প্রতিদিন গগিন্স দেখতেন বাবা মায়ের উপর মারধর করছে, তার ভাইকে মারছে, এমনকি তাকেও। বাড়ি যেন ছিল যুদ্ধক্ষেত্র। ছোট্ট একটা ছেলে প্রতিদিন ভয়ে কাঁপছে, আজ আবার কি হবে। শুধু পারিবারিক নির্যাতন নয়, স্কুলেও তিনি নিরাপদ ছিলেন না। গগিন্স ছোট শহরে বড় হয়েছেন, যেখানে কৃষ্ণাঙ্গ হওয়া মানেই ছিল বৈষম্যের শিকার হওয়া। স্কুলে সহপাঠীরা বর্ণবাদী গালি দিত, শিক্ষকরা অবহেলা করত। আরও এক বিপদ ছিল, তিনি খুব খারাপ ছাত্র। পড়াশোনায় কোনো মনোযোগ দিতে পারতেন না, ফলে শিক্ষকরাও তাকে অযোগ্য ভেবে ফেলেছিলেন। একটা বাচ্চা যখন শুনতে পায় তুই পারবি না, তুই কিছুই হবি না, তখন ভেতরটা ধীরে ধীরে ভেঙে পড়ে। স্থূলতা আর ব্যর্থতা। কৈশোরে গগিন্সের জীবন যেন একেবারে অন্ধকারে ঢেকে গেল। খাবারের দিকে ঝুঁকলেন, অবহেলা করলেন শরীর, ব্যায়াম করতেন না। ফলাফল, তিনি হয়ে গেলেন প্রায় ৩০০ পাউন্ডের এক মোটা ছেলে। আয়নায় নিজের দিকে তাকালে ভেতরটা ভেঙে যেত। তিনি একেবারে হাল ছেড়ে দিয়েছিলেন। মনে করতেন, আমার জীবন এরকমই থাকবে, আমি কিচ্ছু পারবো না। টার্নিং পয়েন্ট। হঠাৎ একদিন সকালে গগিন্স কাজ থেকে ফিরে টিভি চালু করেন। সেখানে দেখছিলেন নেভি সিলস নিয়ে একটা ডকুমেন্টারি। পর্দায় দেখাচ্ছিল কিভাবে একদল মানুষ অকল্পনীয় কষ্ট সহ্য করছে, বরফ ঠান্ডা পানিতে ঘন্টার পর ঘন্টা ভেসে আছে, মাইলের পর মাইল দৌড়াচ্ছে, চরম মানসিক ও শারীরিক চাপ নিচ্ছে। সেদিন তার ভেতর কিছু একটা নড়ে উঠল। মনে হলো, যদি ওরা পারে, আমি কেন পারবো না। কিন্তু তার দিকে তাকালেই আবার হতাশা ঘিরে ধরত। আয়নায় তিনি দেখতেন মোটা, ব্যর্থ, ভাঙা একজন মানুষ। অ্যাকাউন্টেবিলিটি মিরার। এখানেই জন্ম নিল তার জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র, অ্যাকাউন্টেবিলিটি মিরার। তিনি প্রতিদিন রাতে নিজের আয়নার সামনে দাঁড়াতেন, ছোট ছোট কাগজে লিখতেন, তুমি মোটা, তোমাকে ওজন কমাতে হবে। তুমি মিথ্যে বলো, তোমাকে সত্যিবাদী হতে হবে। তুমি অলস, তোমাকে দৌড়াতে হবে। কঠোর, নির্মম সত্যগুলো তিনি নিজেকেই বলতেন। অন্য কেউ নয়, আয়নার ভেতরের মানুষটি ছিল তার সবচেয়ে কঠিন বিচারক। এই আয়নাই তার জীবনের গেম চেঞ্জার হয়ে দাঁড়ালো। 40% রুল। গগিন্স বুঝলেন, মানুষ যখন ভাবে আমি শেষ হয়ে গেছি, আর পারছি না, তখনও আসলে তার ভেতর অন্তত 60% শক্তি বাকি থাকে। তাহলে কেন থেমে যাব? কেন নিজের সীমাকে 40%-এ থামিয়ে দেব? এই 40% রুলই তার মন্ত্র হয়ে গেল। গগিন্স প্রথমে নেভি সিল নয়, এয়ারফোর্সে যোগ দেন। কিন্তু খুব দ্রুত তিনি বুঝলেন, এটা তার জায়গা নয়। ভয়, অদক্ষতা আর আত্মবিশ্বাসহীনতায় ভুগে তিনি এয়ারফোর্স থেকে বেরিয়ে আসেন। ব্যর্থতা যেন আরও পেছনে ঠেলে দিল। তবুও তার ভেতরে একটা আগুন জ্বলতে শুরু করেছে। তিনি জানতেন, যতবার ফেল করুক, তার কাছে একটা সুযোগ থাকবে, নিজেকে রূপান্তর করার সুযোগ। সেখান থেকে গগিন্স শুরু করলেন ভয়াবহ ট্রেনিং। প্রতিদিন ভোরে উঠতেন, মাইলের পর মাইল দৌড়াতেন, ওজন কমাতে কঠোর ডায়েট মেনে চলতেন। ধীরে ধীরে ৩০০ পাউন্ড থেকে ১৯০ পাউন্ডে নামালেন ওজন। প্রথম চ্যালেঞ্জ, নেভি সিল ট্রেনিংয়ে প্রবেশ। ডেভিড গগিন্স নেভি সিল হওয়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু শর্তগুলো ছিল দুঃস্বপ্নের মতো। সর্বোচ্চ শারীরিক ফিটনেস, অসীম মানসিক সহনশীলতা এবং সবচেয়ে বড় কথা,
অমানবিক হ্যালুবিক পাশ করতে হবে। প্রথম দিন থেকেই শুরু হলো নির্দয় প্রশিক্ষণ। প্রতিদিন সকাল 4টায় ঘুম ভাঙে, ঠান্ডার সমুদ্রে ডুব, ভারী বুট পরে দৌড়, শরীরের সব শক্তি নিংড়ে ফেলা ট্রেনিং। নেভি সিল ট্রেনিংয়ের সবচেয়ে ভয়ঙ্কর অংশ হলো হেলউইক। 6 দিন 5 রাত, প্রায় মোটে 4 ঘন্টা ঘুম, বাকি সব সময় দৌড়, সাঁতার, পুশ আপ, লিফট, টানা পরিশ্রম। কল্পনা করুন, শরীর ভিজে আছে ঠান্ডা সমুদ্রে, দাঁতে দাঁত চেপে কাজ করছেন, চারপাশের লোকজন একে একে ছেড়ে যাচ্ছে, প্রশিক্ষকরা চিৎকার করছে, তুমি পারবে না, এবার চলে যাও। কিন্তু গগিন্সের মাথায় একটাই কথা, আমি 40%-এ থামব না, আমার ভেতরে আরও আছে। ভাঙুন ও আবার দাঁড়ানো। ডেভিড গগিন্সের শরীরও ভেঙে পড়েছিল। তার হাড়ে চোট, হাঁটুর ব্যথা, চামড়া ঘষে রক্তাক্ত হয়ে গেছে। প্রথম হেলউইকে তিনি পুরোটা শেষ করতে পারেননি। শারীরিক সীমাবদ্ধতার কারণে তাকে বাদ দেওয়া হয়। কিন্তু এখানেই গগিন্স আলাদা। অধিকাংশ মানুষ একবার ব্যর্থ হলে আর ফিরে আসে না, কিন্তু তিনি আবার এলেন, দ্বিতীয়বারও চেষ্টা করলেন, আবারও আঘাত পেলেন। তৃতীয়বার তিনি আবার ট্রেনিংয়ে যোগ দিলেন, এবার অদম্য মানসিকতায়। আমি এখানে মরতে এসেছি, হারতে নয়। অবশেষে অগণিত ব্যথা, ঘুমহীন রাত, দৌড়, সাঁতার, অপমান সহ্য করার পর গগিন্স পেলেন সেই স্বপ্নের নেভি সিল ট্রাইডেন্ট ব্যাজ। তিনি হয়ে গেলেন সেই মানুষ যাকে ছোটবেলায় সবাই বলেছিল, তুই কিছুই পারবি না। আজ তিনি প্রমাণ করলেন, আমাকে আঘাত করা যাবে না। আল্ট্রা ম্যারাথন এবং নতুন যুদ্ধ। কিন্তু গল্প এখানেই শেষ নয়। গগিন্স বুঝলেন, নেভি সিল হওয়া জীবনের শেষ লক্ষ্য নয়। তিনি চাইলেন আরও বড় কষ্ট, আরও বড় যুদ্ধ। তিনি ঝাঁপ দিলেন আল্ট্রা ম্যারাথন দৌড়ে, যেখানে 100 মাইলেরও বেশি দৌড়াতে হয়, টানা 24 ঘন্টা ধরে। প্রথম আল্ট্রা দৌড়ে তার শরীর ভেঙে যাচ্ছিল, হাঁটু ফুলে উঠল, প্রস্রাবে রক্ত, পায়ে ফোসকা, শরীর অচল হয়ে পড়ছিল। তবুও তিনি থামলেন না। শেষ মুহূর্তে তিনি হামাগুড়ি দিয়ে হলেও ফিনিশ লাইন পার করলেন। ক্যালাস্ট মাইন্ড, শক্ত মনের রহস্য। এই অভিজ্ঞতা থেকে গগিন্স একটি নতুন শব্দ ব্যবহার করলেন, ক্যালাস্ট মাইন্ড। যেভাবে হাতের চামড়া শক্ত হয়ে কড়া পড়ে যায়, তেমনি বারবার কষ্ট করলে মনও শক্ত হয়ে যায়। গগিন্সের মতে, তুমি যত কষ্ট সহ্য করবে, তোমার মন তত কঠিন হয়ে উঠবে। তখন কোনো আঘাতই তোমাকে ভাঙতে পারবে না। গগিন্স জীবনে উপলব্ধি করলেন, প্রতিভা নয়, ডিসিপ্লিনই আসল শক্তি। আরাম নয়, কষ্টই আসল শিক্ষক। সীমাবদ্ধতা নয়, সীমা ভাঙার মানসিকতাই প্রকৃত অস্ত্র। আল্ট্রা ম্যারাথনের দুনিয়ায় প্রবেশ। নেভি সিল হওয়ার পরেও গগিন্স বুঝলেন, শরীরকে ভাঙা আর মনের সীমা ভাঙা এখনও শেষ হয়নি। তার চোখ পড়ল আল্ট্রা ম্যারাথনের দিকে। আল্ট্রা ম্যারাথন মানে শুধু 42 কিমি ম্যারাথন নয়, এর চেয়েও অনেক বড়। 100 মাইল, 200 মাইল, 24 ঘন্টা ননস্টপ দৌড়। গগিন্স ভাবলেন, যদি আমি সত্যিই জানি আমি কে, তাহলে আমাকে অসম্ভবকে জয় করতে হবে। প্রথম আল্ট্রা ম্যারাথন 100 মাইল। তিনি প্রথম দৌড়াতে গেলেন 100 মাইল আল্ট্রা। কোনো অভিজ্ঞতা নেই, শুধু দৃঢ় সংকল্প। প্রথম 30 মাইল ভালোই গেল, কিন্তু এরপর শরীর ভেঙে পড়তে লাগল। হাঁটুর নিচে প্রচণ্ড ব্যথা, পায়ের নিচে ফোসকা, প্রস্রাবে রক্ত আসা শুরু হলো। শরীর কাজ করা প্রায় বন্ধ। তখনও বাকি 70 মাইল। একজন সাধারণ মানুষ এই অবস্থায় হাল ছেড়ে দিত। কিন্তু গগিন্স মনে করলেন, যখন ভাবছ শেষ, তখনও তুমি মাত্র 40% ব্যবহার করেছ। তিনি দাঁত চেপে, কখনো হাঁটতে হাঁটতে, কখনো হামাগুড়ি দিয়ে ফিনিশ লাইন পার করলেন। লোকজন বিশ্বাসই করতে পারছিল না, একজন মানুষ কিভাবে এমন ব্যথার মাঝেও শেষ করতে পারে। গগিন্স বললেন, এই ব্যথাই আমার শিক্ষক। প্রতিবার আমি যখন কষ্ট পাই, আমি আরও শক্ত হয়ে উঠি। পেইন আনলক্স হিডেন পাওয়ার। এখানেই তার বিখ্যাত ধারণা, পেইন ইজ পাওয়ার। আয়রনম্যান ট্রায়াথলন, 3 যুদ্ধ একসাথে। আল্ট্রা দৌড়ের পর গগিন্স ঝাঁপলেন আরও ভয়ঙ্কর চ্যালেঞ্জে, আয়রনম্যান ট্রায়াথলন। এখানে করতে হয় 3.8 কিমি সাঁতার, 180 কিমি সাইক্লিং,
42 কিমি ম্যারাথন দৌড় একসাথে একদিনে। শরীরের সীমা ছাড়িয়ে মনের যুদ্ধ জেতা ছাড়া এটা অসম্ভব। গগিন্স সবগুলো শেষ করলেন। আবারও তিনি প্রমাণ করলেন, শরীর যত না পারে মন ততটাই পারে। এরপর তিনি আরেক অসম্ভব লক্ষ্যে ছাপালেন, 24 ঘন্টায় সর্বাধিক পুল আপ করার বিশ্ব রেকর্ড। প্রথম চেষ্টায় ব্যর্থ, হাত কেটে রক্ত বের হলো, শরীর ভেঙে পড়ল। দ্বিতীয় চেষ্টায়ও পারলেন না, কিন্তু তৃতীয়বার তিনি 24 ঘন্টায় 4030 বার পুল আপ করে রেকর্ড গড়লেন। গগিন্সের শিক্ষা, তার জীবন থেকে উঠে আসে কিছু অমূল্য শিক্ষা। 1. 40% রুল, যখন ভাবছ শেষ, আসলে আরও অনেক বাকি। 2. ক্যালাসড মাইন্ড, কষ্টকে আলিঙ্গন করলে মন শক্ত হয়। 3. অ্যাকাউন্টেবিলিটি মিরর, নিজেকে সত্য বলা ছাড়া উন্নতি নেই। 4. স্মল উইন্স লিড টু বিগ উইন্স, প্রতিদিন ছোট চ্যালেঞ্জ নিয়ে শুরু করো। 5. পেইন ইকুয়াল টু গ্রোথ, কষ্টকে বন্ধু বানাও। আজ গগিন্স শুধু একজন অ্যাথলিট বা নেভি সিল নন, তিনি কোটি মানুষের অনুপ্রেরণা। তিনি প্রমাণ করেছেন, প্রতিভা নয় শৃঙ্খলা, আরাম নয় কষ্ট, ভয় নয় সাহস, এই তিনটি জিনিসই মানুষকে অদম্য করে তোলে। গগিন্স বুঝলেন ব্যক্তিগত অর্জন যথেষ্ট নয়, তার লক্ষ্য এখন মানুষকে অনুপ্রাণিত করা। তিনি বলেন, যদি তুমি কষ্টকে আলিঙ্গন করতে পারো, নিজের সীমা ভাঙতে পারো, তবে তুমি অন্যদেরকেও অনুপ্রাণিত করতে পারবে। এভাবে তিনি জন্ম দিলেন মেন্টাল টফনেস মুভমেন্ট। দৈনন্দিন রুটিন, গগিন্স প্রতিদিন ঘুম ভোর 4টায়। তার রুটিন: 1. শরীর চর্চা, 20 থেকে 30 কিমি দৌড়, ব্যায়াম, ওজন প্রশিক্ষণ। 2. মন চর্চা, অ্যাকাউন্টেবিলিটি মিররের সামনে 15 থেকে 20 মিনিট। 3. সেলফ টক বা অ্যাফার্মেশনস, নিজের ভেতরের ভয়, অক্ষমতা, অজান্তে আসা নেতিবাচক ভাবনা চ্যালেঞ্জ করা। 4. সফলতার রেকর্ড, ছোট লক্ষ্য, বড় লক্ষ্য, তারপর রেকর্ড। এই রুটিনের মাধ্যমে তিনি শারীরিক শক্তি এবং মানসিক দৃঢ়তা একত্র করেছেন। মানসিক কৌশল, গগিন্সের বইয়ে কয়েকটি মানসিক কৌশল বিশেষভাবে উল্লেখযোগ্য। 1. দি অ্যাকাউন্টেবিলিটি মিরর, আয়নার সামনে সত্য বলা, নিজের দুর্বলতা এবং লক্ষ্য লিখে রাখা। 2. দি 40% রুল, মনে হবে শেষ, তখনও 60% শক্তি বাকি। 3. ক্যালাসড মাইন্ড, কষ্ট সহ্য করে মনকে শক্ত করা। 4. ভিজুয়ালাইজেশন বা মেন্টাল রিহার্সাল, কষ্ট এবং ব্যর্থতার মাঝে কল্পনা করে প্রস্তুতি। 5. স্মল উইন্স ফিলোসফি, দৈনন্দিন ছোট অর্জন, বড় আত্মবিশ্বাস, বড় অর্জন। পেইন অ্যাজ আ টুল, গগিন্স ব্যাখ্যা করেন, ব্যথা এবং কষ্ট কখনো শত্রু নয়, বরং তারা হলো শক্তির চাবি। ব্যথা মানে বৃদ্ধির সুযোগ, ভয় মানে শেখার সুযোগ, ব্যর্থতা মানে সীমা চিহ্নিত করার সুযোগ। তিনি বলেন, যখন আমরা কষ্টের মুখোমুখি হই এবং থামি না, তখনই সত্যিকারের ক্ষমতা প্রকাশ পায়। গগিন্স তার কাহিনীর মাধ্যমে কয়েক মিলিয়ন মানুষকে অনুপ্রাণিত করেছেন। সামাজিক মিডিয়ায় ভিডিও, বক্তৃতা, বই এবং কোচিংয়ের মাধ্যমে। তার বার্তা সহজ কিন্তু শক্তিশালী। জীবন আপনাকে কতটা আঘাত দিচ্ছে তা নয়, আপনি কতটা আঘাত সহ্য করতে পারেন এবং এগিয়ে যেতে পারেন তা গুরুত্বপূর্ণ। প্র্যাকটিক্যাল অ্যাকশন প্ল্যান, বুক লেসেন্স। 1. ডেইলি অ্যাকাউন্টেবিলিটি, প্রতিদিন আয়নার সামনে নিজের দুর্বলতা লিখুন। 2. এমব্রেস ডিসকমফোর্ট, ছোট বা বড় কষ্টকে এড়িয়ে না গিয়ে মুখোমুখি হন। 3. সেট আনরিজনেবল গোলস, এমন লক্ষ্য স্থাপন করুন যা আপনাকে ভাঙতে বাধ্য করে। 4. রেকর্ড প্রগ্রেস, ছোট জয়গুলো নোট করুন এবং উৎসাহিত থাকুন। 5. ক্যালস ইয়োর মাইন্ড, শারীরিক ও মানসিক সীমা বারবার পরীক্ষা করুন। 6. সার্ভ আদার্স, নিজের শক্তি ব্যবহার করুন অন্যদের সাহায্য করতে। ডেভিড গগিন্স প্রমাণ করেছেন, আমাকে আঘাত করা যাবে না কেবল শারীরিক নয়, মনের শক্তি গ্রেটার দ্যান শারীরিক সীমা, অভ্যেস গ্রেটার দ্যান প্রতিভা, কষ্ট গ্রেটার দ্যান আরাম। তিনি দেখিয়েছেন, জীবন যতই কঠিন হোক,
মানুষ তার ইচ্ছাশক্তি, শৃঙ্খলা এবং সাহস দিয়ে নিজেকে পরাজয়হীন করতে পারে।